যেহেতু আর্জেন্টিনাকে নিয়ে আমরা মূল শোতে আলোচনা করেছি, কারণ আর্জেন্টিনা একটা আপডেটও ছিল, মেসি বিহীন আর্জেন্টিনা। তবে অ্যাডেড টাইমে আজকে প্রচুর প্রশ্ন দিবালাকে নিয়ে। দিবালা কেন নাই, দিবালার ক্যারিয়ার শেষ হয়ে গেল কিনা, মানে যেহেতু আর্জেন্টিনা নিয়ে কথা হচ্ছিল, সুতরাং অনেকের আফসোস, মানে একটা গোল্ডেন বয়ের। দেখেন দিবালা রোমাতে প্রথম ম্যাচ যে খেললেন গোললেস ড্র, যেটা রোমা করলো, ওই ম্যাচেও দিবালা পরে নেমেছেন। দিবালার আসলে খুব মানে তাড়াতাড়ি ফর্ম রিগেইন করতে না পারলে দিবালাকে খুব সুদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে ন্যাশনাল টিমে দেখার সম্ভাবনা নাই বলে। জিসান আহমেদ জুবায়ের, তার প্রশ্নটা আসলে এটাই ছিল, দিবালার ন্যাশনাল টিম ক্যারিয়ার শেষ কিনা। 2000 শেষ না, ঠিক শেষ 23-এ আসলে দুটা ম্যাচে মাত্র তিনি আসলে নেমেছিলেন। তবে এখন আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনটা আসলে এত মনে হয় কম্পিটিশন, মানে ইয়াংরা ভালো করছে। আপনি লাস্ট স্কোয়াডটাও যদি দেখেন, সেখানে তো ম্যাক্সিমামই ইয়াং। লাউতারো মার্টিনেজ আর আলভারেজকে ধরলাম আমরা একটু সিনিয়র, বাকিরা তো সবই আসলে ইয়াং। দিবালা যে রোলে খেলেন ওই রোলটায় আরো প্লেয়ার আছেন, প্লাস দিবালা যদি এখন সৌদি আরবে চলে যান, সৌদি আরব থেকে একজন কিন্তু ডাক পেয়েছেন এই আর্জেন্টিনা স্কোয়াডে, কিন্তু রোমাতে তিনি যে ইম্প্যাক্টটা রাখার কথা ছিল মনে হয় না সেটা তিনি পূরণ করতে পেরেছেন। সো ওই এক্সপেকটেশন আর ভালোবাসা যখন আপনি মিলাতে যাবেন দিবালার ক্ষেত্রে, সেটা আসলে এক বিন্দুতে কখনোই মেলে নেই। দিবালাকে সবাই ভালোবাসেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই এক্সপেকটেশন বা তার কাছে যেটা এক্সপেক্ট করা হয়েছিল ন্যাশনাল টিমে, ক্লাব ক্যারিয়ারে, সবকিছু মিলে দেখেন এই প্রসঙ্গ যখন টানলেন, একটু টানি আর কি। দিবালার যে পারমার দিবালা, এরপরে ইউভেন্টাসের দিবালা, ওই ইউভেন্টাস থেকে যখন তিনি ইউভেন্টাসটা ছাড়লেন, এরপর থেকে আসলে দিবালা আর দিবালা একেবারে নাই তা সেটা বলা যাবে না। আর আর্জেন্টিনা টিমে সবসময় তার জন্য সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে, তাকে খেলাতে গেলে আপনি তো মেসিকে খেলাইতে পারবেন, আর মেসিকে বসায় রেখে তো আর দিবালার খেলাবেন না, তাই না? মানে ধরেন হচ্ছে খেলাইতে পারেন যদি, হ্যাঁ খেলাইতে পারেন যদি মনে করেন যে বিশেষ কোনো সমস্যা যদি আপনার হয়, তাহলে আপনি মেসিকে বসায় দিবালাকে খেলাইতে পারেন, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো এই কারণে যখন মেসি টেসি চলে গেলেন, চলে তো যান নাই, তার বয়স হলো, দিবালা ততদিনে ফর্ম হারায় ফেললেন, ব্যাটে বলে লাগে নাই ঠিক। এক্স্যাক্টলি। নাবিল ভাই, আপনার কাছে প্রশ্ন আছে, সানাউল ইসলামের প্রশ্ন নাবিল ভাইয়ের কাছে জানতে চাই। 2026 বিশ্বকাপের আগে মেসি মারিয়া পরবর্তী ট্রানজিশন পিরিয়ডে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় কি পেরেন্টস কারণে? অবশ্যই সময় কই পাবে, তাই না? মানে আর তো সময়ের দরকার নাই। 24-এর কোপা আমেরিকা তিনি জিতেছেন, এখন হচ্ছে ওই টুকটাক চেঞ্জ কিছু করবেন। এটার মাঝখানে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন রাউন্ডের অনেকগুলো ম্যাচ আসলে বাকি রয়েছে, এর মাঝখানে পেয়ে যাবেন। ইন্টারন্যাশনাল ম্যানেজারের মধ্যে এর চেয়ে বেশি আরামে বোধহয় স্কালোনির চেয়ে কেউ নাই আসলে। তবে নাবিল ভাইয়ের কাছে প্রশ্ন, তার এখনো শেষ হয়নি সানাউল ইসলামের। বাবা, এই স্কোয়াডের কোন ইয়াংস্টার হবে স্কালোনির ট্রাম্প কার্ড? ট্রাম্প কার্ড গার্নাচোর সিজনের স্টার্টটা বেশ ভালো হয়েছে, যদি আর্জেন্টিনায় খেলানো যায়, হু নোজ, মেবি নিকো গঞ্জালেজ। কিন্তু তাহলে কি আপনি ইয়াংস্টার বলবেন নিকো গঞ্জালেজকে এখনো? মানে গার্নাচো ওই হিসাব করলে না, সিমিওনে যে বয়সী সেই বয়সী তো না, সেই বয়সী না। মনে করেন আপনি যে বয়সী, ভাই কি সেই বয়সী? ভাই তো আমাকে সিনিয়র কোটায় ফেলে দিলেন আপনি, এইজন্য তো আপনি সেন্টারে যাই। আচ্ছা, স্কালোনি নিয়ে একটা প্রশ্ন আছে। মোহাম্মদ রাকিব ইসলাম বলছেন, লিওনেল স্কালোনির চাইতে আন্তর্জাতিক ক্যারিয়ারে আর ভালো এই মুহূর্তে বোধহয় কেউ নেই। 4টা ট্রফি জিতে ফেলেছেন, কেউ কি আছেন এই মুহূর্তে? কে লিওনেল স্কালোনির চাইতে ভালো ইন্টারন্যাশনাল ম্যানেজার? না, এই মুহূর্তে আপনি সাকসেস হিসাব করলে তো নাই। দিদিয়ার দেশকে বলতে পারেন, এই তো লুই দে লা ফুয়েন্তে আচ্ছা পিছনে। ধরেন আপনি যদি সাকসেস হিসাব করেন তাহলে কিন্তু আসলেই নাই, কারণ আপনার ওই কন্টিনেন্টাল দুটা টুর্নামেন্ট জেতা, ওয়ার্ল্ড কাপ জেতা। যদি ফ্রান্স, হ্যাঁ এবার যদি আপনার ফ্রান্স ইউরো জিততো তাহলে হয়তো বা আমরা ওই মানে ফ্রান্সের যেটা যে দিদিয়ার দেশের টাইম ডিউরেশনটা অনেক লম্বা, কারণটা অত লম্বা হবে কিনা আমরা জানি না, কতখানি সাফল্য মণ্ডিত হবে কিনা তাও জানি না। স্কালোনির গুরু একটা কম্পিটিশন শুরু করতে পারেন, লুই দে লা ফুয়েন্তে কিছুটা পিছনে আছেন, হতেই পারে। আচ্ছা, স্কালোনি তো সেদিন রিয়াল মাদ্রিদ আর রিয়াল মায়োর্কার ম্যাচ দেখতে গিয়েছেন, তিনি যেহেতু মায়োর্কার ছেলে, মায়োর্কাতে থাকেন, মায়োর্কাতে খেলেছেন, তো ওই ম্যাচ নিয়ে আমাদের কাছে প্রশ্ন আছে। পিসিডি ওয়াদুদ আহমেদ বলছেন যে ভাই আপনারা বলেছিলেন রিয়ালকে টেক্কা দেওয়ার মতো কোনো প্রতিপক্ষ নেই, রিয়ালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদই, কিন্তু এখন তো আমি দেখলাম যে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আসলে রিয়াল মায়োর্কা। কি করলেন আপনারা? ওইটা আপনাকে একটু জানিয়ে রাখো, ওইটা লা লিগার শেষ ম্যাচও আসলে ছিল না, ওইটা লা লিগার ফাইনাল ম্যাচও আসলে ছিল না, ওটা ছিল লা লিগার ফার্স্ট ম্যাচ। অনেক কিছুই হতে পারে, সময় দেন ভাই, লম্বা সিজন পরে। খুবই একটা নরমাল আলাপ, সেটা হচ্ছে কমেন্টেটরও বলছিলেন ইয়ান, তিনি বলছেন যে দেখেন রিয়াল মাদ্রিদ
তাদের মূল কম্পিটিশনটা লালিগাতে, কারণ লালিগায় প্রত্যেকটা দল খেলে, দে নো রিয়াল মাদ্রিদ ভেরি ওয়েল যে রিয়াল মাদ্রিদ কিভাবে খেলতে পারে। কন্টিনেন্টাল কম্পিটিশনে ওটা অনেক হিসাব নিকাশের সুযোগ থাকে, সেখানে রিয়াল মাদ্রিদকে ফিগার আউট করা ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু যেখানে লিগে বাকি 19টা দল তারা একে অন্যের সঙ্গে বারবার খেলছে প্রত্যেক বছর, সো সেখানে যে কোনো একটা অ্যাওয়ে মাঠে রিয়াল মাদ্রিদের পক্ষে ওই খেলাটা দেখাটা খুবই ডিফিকাল্ট। এবং রিয়াল মায়োরকার মাঠে রিয়াল মাদ্রিদের রেকর্ড আসলে ভালো না। গেল 4 বছরের হিসাব যদি আপনি দেখেন, রিয়াল মাদ্রিদ ওখান থেকে জিতে আসতে পারে নাই। তো সেই হিসাব যদি আপনি মেলান, রিয়াল মায়োরকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ইনফ্যাক্ট ম্যাচটা জিতেই যেতে পারতো। সেকেন্ড হাফে মায়োরকা যে খেলা দিয়েছে 15-20 মিনিট, দুর্দান্ত। তাতে তাদের কপাল খারাপ যে তারা ফিনিশিংটা পায় নাই, তারা গোলটা দেখা পায় নাই। আর অন্যদিকে আপনি যদি হিসাব করেন রিয়াল মাদ্রিদ, যারা সেকেন্ড হাফে খেলা ভুলে গেল, যাদের গা ছাড়া টাইপ গা ছাড়া একটা টাইপ, এবং ফার্স্ট হাফে তো অনেকগুলো ব্যাকহিল করতেছিল, হ্যাঁ ভালো লাগছিল। ফার্স্ট হাফের গুলো ঠিক তাও চলে, সেকেন্ড হাফ থেকে মনে হলো যে কারো খেলাটার ইচ্ছা নাই। আর ঠিক ওই 11ই তো নামানো হলো, যে 11 আতালান্তার সঙ্গে খেলে একটু টায়ার্ডও মনে হলো। সিজনের শুরুর দিকে যেহেতু সবার ফিটনেস নিয়ে একটু দোলাচল আছে, সেই রকম অবস্থায় ধারটা কমে গেছে আর হয়তো। তবে ফরলামেন্দির ওই কাজটা না করলো কিন্তু রেড কার্ডটা অযথাই একটা। কিন্তু ওই রেড কার্ডটা তো তার কাছে মনে হয়েছে ট্যাকটিক্যাল রেড কার্ড, নইলে তো একটা গোল খেয়ে যেতে পারতো, এরকম একটা শঙ্কায় হয়তো তিনি করেছেন। হতে পারে। আচ্ছা, মোহাম্মদ সোহাগ তার প্রশ্ন, হামজার নেক্সট মান্থে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা আছে কিনা? না, সেপ্টেম্বরে হামজার sadly। বাংলাদেশের হয়ে খেলার কোনো সম্ভাবনা নাই। সুতরাং মাঝখানে যে গুজবগুলো আসলে ছিল যে সেপ্টেম্বরের বাংলাদেশের হয়ে খেলছেন হামজা চৌধুরী, এটা আমরা তখনও বলেছিলাম সেপ্টেম্বরের উইন্ডোতেও খেলার হামজার কোনো সম্ভাবনা নেই। এখনো বলছি সেপ্টেম্বরের সম্ভাবনা নাই। তবে হামজার পাসপোর্ট হয়ে গেছে, এখন তিনি আসলে পিক করবেন, সেই জিনিসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। তবে যেটা একটু দেখার বিষয় সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতিতে নতুন যারা এসছেন এখন, তারা আসলে হামজার ব্যাপারটাকে আরো আন্তরিকভাবে দেখে হামজাকে নিয়ে আসার প্রক্রিয়াটা এটাকে আরো ত্বরান্বিত করতে পারেন কি, এটা খুব জরুরিও। আমার মনে হয় এটা তাদের একটা পদক্ষেপ হতেই পারে। তাদের এজেন্ডাতে এটা বড় একটা হলো, সম্ভবত এই প্রায়োরিটিতে এখন সেপ্টেম্বরে তাকে দেখাটা খুবই মুশকিল হয়ে যাবে, এই সময়টা বাকি আছে। সেপ্টেম্বরের সম্ভাবনা নাই, একেবারেই নাই আসলে। নেক্সট, আচ্ছা, পরের প্রশ্ন ফারহাদুল ইসলামের প্রশ্ন হচ্ছে, মেসি নেইমারের সাথে যে ভালো করতে পারে নাই, সে কি ভিনিসিয়াস রদ্রিগোর সাথে ভালো খেলতে পারবে? ভালো থাকতে পারে নাই বলছেন, অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন পিএসজি আর রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের কথা। মানে আই থিঙ্ক আপনাদের কাছে এই জিনিসটা ফিল করেছেন আপনারা, এমবাপে যখনই খেলছেন মুখে যে হাসিটা ছিল সেটা উনি বোঝাতেই চাচ্ছেন যে এখানেই খেলতে চাইছেন, মানে হি বিলংস হিয়ার। এখানে ওই ডাইনামিক কোনোভাবেও কাজে লাগবে না যে পিএসজিতে তিনি ছিলেন মেসি নেইমারের সঙ্গে, সেটা কাজে লাগে না। কে বলেছে? তার চেয়ে বড় কথা হচ্ছে মেসি আর নেইমার তো ধরেন পীর না, না যে হ্যাঁ, যে তাদের সঙ্গে ভালো থাকতে পারে নাই দেখে সে ভিনিসিয়াস রদ্রিগোর সাথে ভালো থাকতে পারবে না, ঘটনা তো এরকম না। দেখেন না, পিএসজিতে কিন্তু কিলিয়ান এমবাপ্পেই শেষ পর্যন্ত ছিল, নেইমারকেও চলে যেতে হয়েছে, মেসিকেও চলে যেতে হয়েছে। এমবাপের মুখের কথা এমবাপ্পেকে রাখতে চেয়েছিল, সেখানে প্রায়োরিটি পেয়েছে। উনি যেটা জানতে চাচ্ছেন, দেখেন ভিনিসিয়াস রদ্রিগোর সাথে বোঝাপড়ায় খুব বেশি সমস্যা মনে হয় নাই দুইটা ম্যাচের হিসাবে, এটা খুব তাড়াতাড়ি আর টু আর্লি টু সে। তবে ভালো থাকতে পারার ব্যাপারটা যদি আপনি মাঠের খেলা বাদ দিয়ে সম্পর্কের কথা বলেন, এমবাপের সাথে ভিনিসিয়াসের সম্পর্ক ভালোই থাকার কথা, বরং মেসি নেইমারের সম্পর্ক যত ভালো, এই কারণে এমবাপে হয়তো একটু কর্নার্ড ফিল করে থাকতেও পারেন, তাই না? কারণ ওরা তো আগে থেকেই বন্ধু, সেখানে হয়তো এমবাপে আরো একটা কথা আছে, বয়সের পার্থক্য, কিন্তু বয়সের পার্থক্য আছে, ঠিক আছে, তাই না? একটা বিশাল পার্থক্য। এবং এরা কিন্তু সবাই জেনজি, মেসি, হ্যাঁ মানে এরা তো সবাই জেনজি। ভিনিসিয়াস রদ্রিগো এরা তো মিলমিশ ভালো আর কথা। ধরেন হচ্ছে গিয়ে যে মেসি আর এমবাপ্পে ধরেন এক রুমে থাকতো, মেসি এমবাপ্পে নেইমার, অবভিয়াসলি হচ্ছে মেসি আর নেইমারের মধ্যে হচ্ছে গিয়ে বেশি ইন্টিমেসিটা থাকতো, খুব স্বাভাবিক, বয়সের একটু ক্লোজ রেঞ্জ। এমবাপ্পে তো না বাচ্চা, এমবাপ্পে কি কিছু বলতে পারতো? ভাই ভাই করতো সারাদিন, এবং অনেক সময় থাকে না, ভাই ভাইও করতো না এমবাপে, ওই কথাই বলতাম না, ধরেন আপনি একজনের সাথে ভালো থাকতে পারলেন না, তার মানে কি আপনার কখনো বিয়ে হবে না? ঘটনা তো তা না, ঠিক আছে? কই থেকে আবার বিয়ে শাদী? ব্যাপারটা এরকমই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে হচ্ছে আমরা যেহেতু অনেক প্রত্যেকটা লিগ নিয়ে কথা বলছি, উনি লেজিট অভিযোগ বলবো না, বলছেন সুপিয়া বেগম, বুন্দেসলিগার প্রেডিকশন বলেন। বায়ার্ন মিউনিখ 1, লেভারকুসেন 2, ডর্টমুন্ড 3। এবার আমি বাজি খেলি, থার্ড হইতে পারে এবার আমি বাজি খেলি, ডর্টমুন্ড চ্যাম্পিয়ন, ডর্টমুন্ড চ্যাম্পিয়ন, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন। না, বায়ার্ন মিউনিখ 2 বার চ্যাম্পিয়ন হবে না। তবে যেটা বললেন বেশি দিন না হয়। স্টুটগার্ট সেকেন্ড থার্ড হয়ে যেতে পারে।
স্টুটগার্টে ভালো সম্ভাবনা আছে। এবার সেবাস্টিয়ান ডর্টমুন্ডের টিমটা অনেক ভালো, অনেক মানে ভালো। ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থা আছে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় বুন্দেসলিগা যেমন লেভারকুসেন তো কতবার অবিশ্বাস্য করেছে, এটা তো আর রিপিট করতে পারবে না, কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে দুই রকম ক্ষমতা। এক, তাদেরকে তারা যদি খারাপ করে, তারা খারাপ না করলে অন্যরা জিততে তাদের জন্য মুশকিল। হ্যাঁ, আগে তাদের খারাপ করতে হবে, তারপরে না বাকিরা জিতবে। ট্রু। আচ্ছা, আমার এই প্রশ্নটা আমি সবার শেষে করব। ঠিক আছে, আপনার আর কোনো আমার প্রশ্ন তো আছে? আর নাই ভাই। ঠিক আছে, আমার একটা আপনার আছে। একটা প্রশ্ন আছে? হ্যাঁ, থিও পাহিলা বলছেন রিয়াল কি আর্দা গুলারকে বিক্রি করে দিবেন? না মনে তো হচ্ছে না, না। না, না, বিক্রি কেন করবে? ওই আড্ডাগুলোরও হচ্ছে গিয়ে ভবিষ্যৎ ধরে রাখবে, ওকে রাখলে তো লাভ আছে। আর্দা গুলার বরং সবাইকে ভাই ভাই করে ডাকা হয়েছে। হ্যাঁ, বলো তো সেভাবে। কি আর ধরেন হচ্ছে গিয়ে ভাই ক্রুজ ভাই। ক্রুজ ভাই, এক্স্যাক্টলি ক্রুজ ভাই। ভাই আর লম্বা সিজন দেখা যাবে হচ্ছে কি কোনো না কোনো একটা সময় আড্ডাগুলোকে তো নামানোই হবে, সো প্রবলেম নাই। আচ্ছা, মানে এই প্রশ্নটার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, মাসুদ আসলে কখনোই ভালো হবে না। না, রিফাত মাসুদ না, মানে মাসুদ নামের যারা, তাদের দ্বারা মনে হয় ভালো হওয়া দেখেন, সম্ভব না। ঠিক আছে, যারা যাওয়ার তারা তো চলেই গেছে, কিন্তু এই যে আমার নামের সাথে এটা কখনো যাবে এই না। যে আপনি এই মাসুদ প্রশ্নটা শোনেন, ভালো হয় না যে প্রশ্নটা আমার শোনেন। নাম তো ভাই মাসুদ না, আমার নাম রিফাত, কিন্তু এই ঘটনার পরে আমার নামটাই মানে আমার লোকজন মাসুদ নামে ডাকে। আরে ভাই, আমি কি মাসুদ নাকি? আমি ভাই, আমার আমিও নাম তো তো আপনাকে রিফাত। তো মাসুদ নামে ডাকি। হ্যাঁ, হ্যাঁ, এই যে কারণ কি? কারণ হচ্ছে এইটা, এই মিম, ঠিক এই যে আছে? এখন দেখেন লেজিট ঠিকই আছে। খান মাসুদ, তার তার প্রশ্ন। নামও মাসুদ। খান এটার জন্য তো বললাম মাসুদ ভালো হবে না। খান মাসুদ না, ও shit! মাসুদ। আচ্ছা, চারদিকে সবাই পদত্যাগ করছে, আপনারাও এখান থেকে পদত্যাগ করলে তিনজনকে কোন কোন চ্যানেলে দেখা যাবে? মানে আমাদেরকে কি আর ভালো লাগতেছে ভালো না? লাগছে না নাকি আমি বুঝলাম না, মানে একটু রহম করেন। এ কেমন মানে এ কেমন বিচার? কোথায় কে মানে- যাব সেটা না বলি, হ্যাঁ, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, পদত্যাগ করছি না আমরা। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আছি, statement. আমরা ইনশাআল্লাহ আছি। আপনি এখানে তো bold আমাদের statement দিচ্ছেন। এখানে আমাদের ইচ্ছা, মানে আমরা এটা করছি না। ধন্যবাদ। আর কিছু আছে? না, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.